নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকার টেক্সাস থেকে। আশা করি সবাই ভালো আছেন। গত বছর মানে 2023-এর নভেম্বরের 20 তারিখে আমার মেয়ের জন্ম হয়। আমি সেই দিনের ঘটনাটাই আজকে এখানে বলবো। ভিডিওটা আপলোড করতে আমি অনেক সময় নিয়েছি। গত বছর নভেম্বরের 20 তারিখে করা ভিডিও, আর আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন 2024-এর সেপ্টেম্বরের 25 তারিখ। আজকে অনেকখানি সময় নিয়েছি। মাঝখানে আমি অন্যান্য ব্লগ আপলোড করেছি, কিন্তু এটাতে হাত দিতে পারছিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় ছিল। সব কিছু মিলিয়ে এডিট করে ভয়েস ওভার দেওয়াটা সেই সময় আমি ম্যানেজ করতে পারছিলাম না। যাই হোক, মূল ঘটনায় আসি। মানে গত বছর 2023-এর নভেম্বরের 20 তারিখে সকাল থেকে কি হয়েছিল সেই ঘটনাটাই এখানে বলি। সকালে প্রতিদিনকার মধ্যে ঘুম থেকে উঠে আমার সব কিছুই নর্মাল ছিল। সে যেদিন মেয়ে হয়েছে, ইমার্জেন্সি সি সেকশন করতে হয়েছে আমার, তো সেদিনই আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ছেলের বাবা অফিসে গিয়েছে, ছেলে স্কুলে গিয়েছে, ওদের খাবার আমি রেডি করে দিয়েছি। আমি সবসময় এটাই করেছি। ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছি। স্কুলে নিয়ে গিয়ে বাসায় এসে বাসার টুকটাক কাজ করছিলাম ধীরে সুস্থে। নিজের খাওয়া নিজে খেয়েছিও, খেয়ে দিয়ে আর কিছু কাজ করে আমার তখন হঠাৎ কাজ করতে করতে হঠাৎ মনে হচ্ছিল যে আজকে কি বেবি নড়াচড়া আমি ঠিকমতো লক্ষ্য করেছি, নাকি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সে কি নড়েছে? আমি কিছুই মনে করতে পারছিলাম না, সে নড়েছে কি না বা আমি লক্ষ্য করেছি কি না, কোনো কিছুই আমি মনে করতে পারছিলাম না। যে কাজের ব্যস্ততায় হয়তো ওই দিকে আমি নজরেই দিইনি। নড়েছে হয়তো বা আমার মনে করতে পারছি না। সবসময় সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই যখন আমি বাথরুমে যেতাম তখন মেয়ে অনেক নড়তো। তো সেদিন সে ঘটনাটাও আমার মনে করতে পারছি না যে সে কি নড়েছিল তখন, কিছুই আমার মনে পড়ছে না। তো এরকম হলে কখনো যদি এরকম হতো যে আমি নড়াচড়া অনেকক্ষণ ধরে অবজার্ভ করছি না বা আমি ফিল করতে পারছি না, তাহলে আমি তৎক্ষণাৎই গিয়ে বাম কাত হয়ে শুয়ে থাকতাম। তারপর 10 মিনিটের মধ্যেই, 10 মিনিটও লাগতো না, তার আগেই সে নড়াচড়া করতো। তারপর আমি উঠে যেতাম, কারণ একা একা যেহেতু থাকি সব কাজেই তো করতে হয়, ছেলেকে স্কুলে আনা নেওয়া সব কিছুই আমি করতাম, তবে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে অবশ্যই। তো সেদিন শুয়ে আছি, বেবি নড়ছে না। তো আগেও এরকম হয়েছে, বাম কাত হয়ে শুয়েছিলাম, নড়ছে না, তো আমি আবার ডান পাশ হয়ে শুয়ে থাকতাম, তখন আবার নড়তো। তো এরকম করলাম, আচ্ছা বাম পাশে নড়ছে না, তো আমি পাশ ফিরে ডান পাশ হয়ে শুয়ে রইলাম, তখনও নড়ছে না। অনেকক্ষণ ধরে 10-15 মিনিট হয়ে যাবে আমি শুয়ে আছি, নড়ে না। তখন আমার হঠাৎ মনে হলো আচ্ছা গিয়ে কিছু খাই। ভাত খেলে আমি দেখেছি ভাত খাওয়ার পরপর মেয়ে অনেক নড়তো, তো আমার না, তখনই আমি ভাত খাইনি, অন্য কিছু খেয়েছি, মিষ্টি জাতীয় কিছু খেয়েছি, যে দেখি মিষ্টি জাতীয় কিছু খাওয়ার পর নড়ে কিনা। মিষ্টি জাতীয় জিনিসটা খেয়ে আমি গিয়ে আবার শুয়েছিলাম, তখনও নড়ে না। তখন মনে হলো আচ্ছা একটু ভাত খাই, ভাত খাওয়ার পর যদি একটু নড়ে। তো এসে আমি একটুখানি ভাত খেলাম, ভাত খেয়ে আবার গিয়ে শুইলাম, নড়ছে না ঠিক মতো। তখন আমি ভাবলাম ডক্টরের কাছে ফোন দেব। তার আগে আমার হাজব্যান্ডকে মেসেজ করলাম যে আমি এরকম ফিল করছি, তো ডাক্তারকে আমি কল দিব, সে নড়াচড়া আমি ফিল করতে পারছি না। তো আমি এখানে হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে সরাসরি তো কথা বলা যায় না, নার্স ফোন ধরে। তো আমি তখন নার্স ফোন ধরেনি, আমি ভয়েস মেল রেখেছি যে আমার এরকম সকাল থেকে আমি বাচ্চার নড়াচড়া ফিল করতে পারছি না, সে নড়েছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ আমার ওই দিকে নজরটাই হয়তো বা ছিল না, বা নড়েছে আমি মনে করতে পারছি না। কিন্তু যখন থেকে আমি অবজার্ভ করার ট্রাই করছি তখন থেকে আমি তার মুভমেন্ট ফিল করতে পারছি না। তো আর সেদিনই আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটাও আমি বলেছি। তো তারা 40-45 মিনিট বা 1 আওয়ার হবে পরে আমাকে কল ব্যাক করে। এর মধ্যে বাচ্চার মুভমেন্ট আমি কিছুটা ফিল করি, কিন্তু এত স্লো, খুবই স্লো, 1-2 বার হয়তো বা করেছে, কিন্তু খুবই স্লো।
তো যখন নার্স কল ব্যাক করেছে আমাকে, তখন আমি বললাম হ্যাঁ বাচ্চা নড়েছে কিন্তু মুভমেন্ট খুবই স্লো, তো আমি কি ইমার্জেন্সি চলে যাব নাকি, আমার তো দুপুর 3টা কি 3:30টার দিকে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, যে আমার তো আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি কি সেই পর্যন্ত অপেক্ষা করব নাকি ইমার্জেন্সি চলে যাব। তো নার্স বলল যে তোমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট আছে আর তাছাড়া বাচ্চা যেহেতু নড়েছে, তো তোমার এখন ইমার্জেন্সি যেতে হবে না, তুমি আসো, তারপর আমরা সব কিছু চেক করে যদি দেখি যে তোমাকে ইমার্জেন্সি ভর্তি করাতে হবে তাহলে সেটা করব, আর যদি দেখি সব কিছু ঠিকঠাক তাহলে তো আমি বাসায় চলে আসবো। তো বেবি যেহেতু নড়েছে তখন আমি ভাবলাম আচ্ছা উঠে আস্তে আস্তে একটুখানি রান্না করে, একটা তরকারি অন্তত রান্না করে ছেলেটা স্কুল থেকে এসে যেন খেতে পারে। তো আমি একটা তরকারি রান্না করেছি, আর একটা তরকারি আমি রান্না করিনি। সেটা বাই দিস টাইম হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে রওনা দিয়ে দেয়, আমাকে সে বলেনি, আমি তাকে জানিয়েছি যে হ্যাঁ মুভমেন্ট আমি একটুখানি ফিল করতে পেরেছি কিন্তু খুবই স্লো। তখন সে আমাকে বলে যে আমি অন দ্য ওয়ে, অর্ধেক রাস্তা মনে হয় তখন সে চলে এসেছিল। আর আমি যখন এই ব্যাপারটা ফিল করি মানে মুভমেন্ট হচ্ছে না ঠিকমতো, তখন মনে হয় 9:30 10:45 এরকম বাজে, কারণ আমি ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে বাসায় আসতে আসতে আমার 8:10 মতো বেজে যায়। বাসায় এসে আমি খাওয়া দাওয়া করি, টুকটাক কাজ করেছি, তারপর আমি গিয়ে জিনিসটা নোটিস করেছি। তো সব কিছু মিলিয়ে 10টার মতো মনে হয় বেজে গিয়েছিল আর আমার হাজব্যান্ডের বাসায় আসতে আসতে সম্ভবত 12টা 12:30 বেজে গিয়েছিল, কারণ আমি ওকে জানিয়েছি। তারপর সে এসেছে, তো তার অফিস থেকে বাসার দূরত্ব হচ্ছে গিয়ে 1 ঘন্টার মতো ড্রাইভিং ডিস্টেন্স। তো সে আসার পরে বাকি রান্নাটা সে করে আর আমরা ডক্টরের কাছে যাই। মানে আমাদের কোনো প্রিপারেশন ছিল না, যেহেতু একটুখানি নড়েছে তো ওই রকম চিন্তা মাথাতেও আসেনি যে ইমার্জেন্সি আমাকে সেদিনেই হাসপাতালে ভর্তি হতে হবে। ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপর আমরা ডক্টরের কাছে যাই। ওখানে যে রুটিন যে কাজগুলো করে তারা সব কিছুই তারা করেছে, সব কিছুই ঠিক ছিল, বাচ্চা হার্টবিট থেকে ধরে আমার প্রেশার সব কিছু ঠিক ছিল। তো ডক্টর আমার সব কিছু চেক করার পরে বলল বাচ্চা তো এখন বড় হচ্ছে আর তোমার ডেলিভারি টাইমও শেষের দিকে, সেই জন্য এখন সে এনাফ স্পেস পাচ্ছে না মুভমেন্ট করার জন্য, সেই জন্য তার মুভমেন্টটা স্লো। তো আমার যেহেতু প্রথম একটা বাচ্চা আছে সেই অভিজ্ঞতা তো আমার আছে, তো আমি ডক্টরকে বললাম যে ঠিক আছে রুম কম পাচ্ছে সেই জন্য সে নড়াচড়া কম করবে, মানে স্লোলি করবে, এটা ঠিক আছে, কিন্তু কাল পর্যন্ত তার যে নড়াচড়া আর আজকের যে নড়াচড়া এটার মধ্যে অনেক অনেক পার্থক্য। আজকের নড়াচড়াকে কোনোভাবেই নড়াচড়া ধরা যায় না। হ্যাঁ সে নড়ছে এত স্লো যে এটাকে নড়াচড়া ধরা যায় না, একদিনের মধ্যে জায়গা এত কমে গেল। তো আমার এই কথা শোনার পর ডক্টর বলল ঠিক আছে আমি একটা আল্ট্রাসাউন্ড করি তাহলে বোঝা যাবে যে কি হয়েছে। তো তখন আল্ট্রাসাউন্ড রুমে আমাকে নিয়ে যাওয়া হলো, আমি মনে হয় লাস্ট পেশেন্ট ছিলাম সেই দিনকার। তো আল্ট্রাসাউন্ড হলো, আধা ঘন্টা ধরে আল্ট্রাসাউন্ড হলো। ওটা কি একটা যেন নাম আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওখানে আধা ঘন্টা ব্যাপী বাচ্চার হার্টবিটটা লক্ষ্য করা হয়। তো পরে রুমে গেলাম, রুমে গিয়ে অপেক্ষা করছি ডক্টর যখন আসলো। নর্মালি ডক্টর যখন রুমে ঢুকে তখন খুব হাস্যোজ্জ্বলভাবে রুমে ঢুকে। আমার ডক্টর কিন্তু, আমি এখানে বলে রাখি, ডক্টর কিন্তু খুবই ভালো, সে পেশেন্টের কথা শুনে এবং সে আমি যেই শহরে থাকি সেই শহরের ভালো ডাক্তারদের মধ্যে একজন। 2014-তে আমি যখন ফার্স্ট কনসিভ করি, আমার ছেলে হয়, তখন আমি ওনাকেই দেখিয়েছিলাম। তো ওনাকে আমি ভালো করে জানি বলেই সেকেন্ড টাইমেও আমি ওনার কাছেই গিয়েছি, কারণ আমার প্রথমবারের অভিজ্ঞতা খুবই ভালো। এবং প্রথমবারের মতো আমি লক্ষ্য করলাম ডক্টর যখন রুমে ঢুকেছে তার চেহারাটা অরিড ছিল, মানে তার চেহারায় আমি কোনো হাসি দেখতে পাইনি। তখনই তো আমার মনটা কেমন করে উঠেছে, ডক্টরকে তো আমি কখনো এরকম দেখি না। তো তখন সে বলল যে সামথিং ইজ রং, আমাকে ইমার্জেন্সি তখনই যেতে হবে। আধা ঘন্টা ব্যাপী যে আল্ট্রাসাউন্ডটা করা হয়েছে সেখানে বাচ্চার হার্টবিটটা তো লক্ষ্য করা হয়েছে আধা ঘন্টা ব্যাপী, সেখানে বাচ্চার হার্টবিটটা ঠিক নেই। তো তখনই আমাকে ইমার্জেন্সি ভর্তি হতে হবে। ডক্টর বলল যে আমি ওখানে আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যদি মনে হয় তোমাকে সার্জারি করে ফেলতে হবে তখনই করে ফেলবো, যদি মনে হয় যে না রাতটা সেফলি যাবে তাহলে পরের দিন আমি বাকি রিপোর্টের রেজাল্ট দেখে তারপর ডিসিশন নিব কী করব। তো তখন আমার 33 উইকস 6 ডেজ চলে।
সেই দিন নভেম্বরের 20 তারিখে। তো আমি তখন হেঁটেই পার্কিং লট পর্যন্ত যাই, গাড়িতে উঠি। আমি আবার আমার হাজব্যান্ড এবং বাচ্চাকে সাহস দিচ্ছিলাম, কিচ্ছু হবে না, সব কিছু ভালো হবে। আমার মনের ভিতরে একটা শক্তি ছিল, আমি জানি না, একটা বিশ্বাস ছিল যে ভগবান কিছু করবে না, খারাপ কিছু হবে না, যা হবে ভালো হবে। আর আমরা তো একা ছিলাম, আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার সাথে যে মানুষটা আছে সে আরও বেশি ভেঙে পড়বে। সেই জন্য আমি খুব স্ট্রং ছিলাম সেই সময়টাতে। আমি জানি না কীভাবে আমি ছিলাম, মনে মনে ভয় পাচ্ছিলাম, এটা সত্যি, কিন্তু একটা স্ট্রং বিলিভ ছিল যে কিছু হবে না, খারাপ কিছু হবে না। আর পাশের জনটাকে একটু শক্ত রাখার জন্য আমি নিজেকে শক্ত রেখেছিলাম। আমি হসপিটাল পর্যন্ত পুরোটা সময় স্মাইলি ফেসেই ছিলাম। আর ভগবানকে তো ভিতরে ভিতরে ডাকছিলাম যে ঠাকুর সব কিছু ভালো যেন হয়, তুমি রক্ষা করো বিপদ থেকে। তো হসপিটালে গিয়ে সব কিছু স্মুথলি হয়। আমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে পড়ি, কারণ ডক্টর অফিস থেকে হসপিটালে ফোন দিয়ে দিয়েছিল। তো আমি গিয়ে আমাকে রুমে নিল, বেডে দিল। তখন ডক্টর সব অনেক কিছু বডিতে লাগানো হলো, আমি সব কিছুর নামও যা বলতে পারবো না এখন। একটু পর ডক্টর আসলো, ডক্টর এসে রিপোর্ট দেখে বলল যে না, রিপোর্ট ভালো আসছে, তো আমি এখন বাসায় যাই, কালকে সকালে তোমার সঙ্গে দেখা হবে। মানে রাতটা আমাকে হসপিটালে থাকতে হবে, রিপোর্ট ভালো, কোনো সমস্যা নেই, আমার তখন সি সেকশন করতে হবে না, বাট আমাকে ছেড়েও দিবে না, সারাটা রাত অবজার্ভ করবে। তখন ডক্টর যখন এই কথা বললো, ডক্টর চলে গেল। আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটু বাসায় যাও, যেহেতু রাতে থাকতে হবে আমাদের এখানে, ছেলেটাকে স্কুল থেকে নিয়ে এসেছি, সে খায়নি, লাঞ্চে তো খেয়েছে, লাঞ্চে দিয়ে দিয়েছিলাম, তো তুমি যাও, তাকেও খাওয়াইয়ে নিয়ে এসো, রাতের বেলা রাত হয়ে গিয়েছে। না, আমরা মনে হয় ছেলেকে স্কুল থেকে বাসায় এনে খাইয়ে তারপর ডক্টর অফিসে গিয়েছিলাম। তো রাতের বেলা ছেলেকে খাইয়ে নিয়ে আসো, ছেলেকে তো আমাদের সঙ্গেই রাখতে হবে, সে তো বাসায় একা থাকতে পারবে না। আর রাতে থাকার মতো জামা কাপড় নিয়ে আসো, আর ছেলের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসো। ওকেও আমি বাসায় পাঠিয়ে দিই, আমি একাই ছিলাম তখন। আর এরই মধ্যে আমার হাজব্যান্ড আবার আমরা যেই শহরে থাকি সেখানে এক বৌদিকে ফোন দেয়, উনি আবার আরেকজনকে নিয়ে হসপিটালে এরই মধ্যে চলে যায়। তখন আমার হাজব্যান্ড বাসায় ছিল, আমি হসপিটালে একা ছিলাম। বৌদিরা হসপিটালে পৌঁছানোর আগেই নার্স এসে আমাকে বলে যে তোমার এখনই সি সেকশন করা হবে, তোমার ডক্টরকে জানানো হয়েছে, ডক্টর অন দ্য ওয়ে, কারণ তোমার বেবির হার্টবিট কমে যাচ্ছে একেবারে। তো তোমার হাজব্যান্ড কোথায়, তোমার এখনই সি সেকশন করা হবে। তো আমি বললাম ও তো বাসায় গিয়েছে, আমি বাসায় পাঠিয়েছি। তো বাসা থেকে আমার হসপিটালের ডিস্টেন্স হচ্ছে 15 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স। বাই দিস টাইম 2 বৌদি চলে আসে। আমি যতক্ষণ একা ছিলাম আমার মনে অনেক শক্তি রাখতে পেরেছিলাম, যখন পরিচিত 2 জনকে দেখলাম তখন কান্না চলে আসে। তো বাই দিস টাইম ডাক্তার চলে আসেন, ডাক্তার এসে জিজ্ঞেস করছেন তোমার হাজব্যান্ড আসতে কতক্ষণ লাগবে, 15 মিনিট লাগবে। নার্স এসে যখন আমাকে বলেছিল যে আমার তখনই সি সেকশন করা হবে, তখন আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলি আমার আজকে সি সেকশন করতে হবে, তো তুমি কাজ শেষে চলে আসো। কারণ আমি তখনই করবে সেটা আমি তাকে বলিনি, কারণ সে যেহেতু দূরে আছে তো টেনশন করবে খুব বেশি, সেই জন্য আমি তখনই করবে সেটা বলিনি, বলেছি যে আমার আজকে সি সেকশন করা হবে, সে ধীরে সুস্থে আসুক, কারণ ওর জন্য তো কোনো কিছু আটকে থাকবে না, ডক্টর তো তাদের প্রসিডিওরের মধ্যে চলে যাবে। কারণ যখনই নার্স এসে বলল যে তোমার সি সেকশন করা হবে এখনই, তখনই 2 ডাক্তার চলে এসেছিল। তারা পেপারে যেই সাইন নিতে হবে আমার, সব কিছুতে আমার সাইন নিয়েছিল। তার এরই মধ্যে আমার ডাক্তারও চলে আসে। তো ডক্টর ওর জন্য আর অপেক্ষা করেনি, সঙ্গে সঙ্গেই আমাকে ওটিতে নিয়ে যায়। যখনই ধরা পড়েছে যে মেয়ের হার্টবিট কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তারা আমাকে ওটিতে নিয়ে গিয়েছে। মানে তখন তো একটা সেকেন্ডেরও অনেক মূল্য আছে, একটা সেকেন্ডে অনেক কিছু হয়ে যেতে পারে। তো আমার মেয়ে হয় 7:53 কি 54-তে। যখন পেট থেকে বের করে ডাক্তার আমাকে দেখায় যে এই দেখো তোমার মেয়ে, আমি মেয়েকে দেখে আমি কান্না করে দিয়েছিলাম, কান্না শুরু করেছিলাম, কান্না আমার থামছিল না। কিছুক্ষণ পর ডক্টর বলল তুমি কান্না করো না, তোমার মেয়ে ঠিক আছে। কারণ মেয়ের যে সাইজ আমি দেখেছিলাম, আমি দেখে আর কোনো শব্দ শুনতে পাইনি, তো আমি দেখে কান্না শুরু করেছিলাম যে এই মেয়েকে আমি রাখতে পারবো তো আমার কাছে।
কিভাবে কি করব আমি, সে ভালো থাকবে তো। এখানে আবার ওটিতে চাইলে হাজব্যান্ড থাকতে পারে, তো আমার হাজব্যান্ড তো তখন হসপিটালে ছিল না, তো যে দুই বৌদি ছিলেন তার মধ্যে একজন আমার সঙ্গে ওটিতে ছিলেন। তো একজন ডাক্তার বৌদিকে জিজ্ঞেস করছিলেন যে সে কি আনন্দে কাঁদছে, তখন বৌদি বলেছিল যে না, সে মেয়ের এরকম সিচুয়েশন দেখে কাঁদছে। তো বাকি ঘটনাটা আমি পরের ব্লগে বলবো। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, বাই।